সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্নমাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও ইউটিউব এবং ফেসবুকেও এই অনুষ্ঠান সরাসরি প্রচার হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 পুনরায় মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে পাবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে গণতন্ত্রের অভিযাত্রায় কূটনীতি। আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের আমন্ত্রণে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। সিনিয়র সাংবাদিক মুন্সি আব্দুল মান্নান, স্বাগত। এবং সিনিয়র সাংবাদিক ইমরুল কায়েস, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। সুধী দর্শক, আমরা জানি যে গণতন্ত্র কোনো দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারে তখনই যদি সেই দেশের বৈদেশিক নীতি এবং বৈদেশিক নীতি সঠিকভাবে প্রয়োগের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হয়, সেই গ্রহণ করা পদক্ষেপগুলোকেই কূটনৈতিক চেতনা কার্যাবলী দিয়ে তাকে সফল করার অবস্থায় নিয়ে যেতে হবে। আমরা সেই বিষয়ের উপর প্রথমেই আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি ইমরুল কায়েস। ইমরুল কায়েস, আপনার জীবনের যে বিষয়গুলো আমি দেখলাম যে আপনি একজন সিনিয়র সাংবাদিক বাংলা ভিশন এবং আপনি সাধারণ সম্পাদক ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিকাব। কিন্তু এছাড়াও আপনার বয়স এবং অবস্থান অনুযায়ী আমি আপনার জীবনের বিষয়গুলো দেখে আমি অবাক হয়ে গেছি। আপনি চীনে পড়াশোনা করেছেন, বই লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করেছেন, বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ডিপ্লোম্যাটিক অবস্থানের থেকে অভিজ্ঞতা নিয়ে তার উপর রিপোর্ট করেছেন। আপনার তো বিশাল অভিজ্ঞতা। আপনাদের মতো তরুণরা যারা আমাদের দেশে আছে, আজকে বাংলাদেশের বৈদেশিক নীতি, পররাষ্ট্রনীতি এবং ডিপ্লোম্যাটিক কার্যাবলীকে উন্নততর করার জন্যে আপনাদের মতো তরুণদেরই প্রয়োজন। স্বাগত আপনাকে। আসুন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো এবং যে সমস্ত দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক ভালো হবে, যেমন সার্ক। এখন সার্কের কোনো কাজ নেই, তাকে পুনরুজ্জীবিত করা। প্রতিবেশী দেশ ভারত, তাদের সাথে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত করেছি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের সম্মান, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সব কিছুকে বজায় রেখে নিশ্চয়ই আমরা বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করব। এবং মৌলানা ভাসানী এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মিত্র এবং বন্ধুর কথা বলেছিলেন, তিনি হলেন গণচীন। যেই চীনে দীর্ঘদিন আপনি পড়াশোনা করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই চীন সফরের জন্য আমরা আশা করছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব চীন সফর করবেন, এটা আমরা আশা করি। কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়, প্রতিবেশী দেশ চীন, ভারত এবং অন্যান্য সকল দেশ, আপনি এই বিষয়ে একটু বিশ্লেষণ করুন। জি, ধন্যবাদ নজমুল হক নান্নু আমাকে পরিচয় করে দেওয়ার জন্য এবং আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি ঠিকই বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখন পর্যন্ত কোনো দেশে সফর করেননি। তিনি এই মাসেই শেষ দিকে সফর করবেন আমরা যতটুকু জানতে পেরেছি কূটনৈতিক চ্যানেলে, এবং আগামীকাল সম্ভবত এই বিষয়ে একটি ব্রিফিং করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তখন জাতি হয়তো পরিষ্কারভাবে জানতে পারবে। এ নিয়ে অনেক ধরনের লেখালেখি আছে কোথায় যাচ্ছেন তিনি। আমরা যতটুকু জানতে পেরেছি প্রথমে তিনি মালয়েশিয়া যাবেন, তারপরে চীনে যাবেন, যেটি আপনি বললেন। চীনের বিষয়ে চীন এবং বাংলাদেশের যে সম্পর্ক, আমি একটু ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটটা বলে তারপরে এই তারেক রহমানের সফর নিয়ে বলবো। সেটি হচ্ছে যে আপনি জানেন, আপনি হয়তো আমার থেকে ভালো জানেন যে হিউয়েন সাং একজন বিখ্যাত পরিব্রাজক ছিল। তিনি 638-39 সালে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এবং তখন তিনি কিন্তু বাংলাদেশের বা বাংলার বিভিন্ন জায়গায় যেমন পুনর্বর্ধন,
সমতল রাঢ় বিভিন্ন অঞ্চল তিনি সফর করেছেন এবং সেই সময়ে মানুষের যে জীবনচিত্র ছিল, যে সংস্কৃতি ছিল, যেভাবে মানুষ চলাফেরা করতো, সেই বিষয়গুলো তিনি তার একাধিক লেখনীতে প্রকাশ করেছেন, তুলে ধরেছেন এবং তার লেখনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। তারপর আমরা আমাদের মহামতি অতীশ দীপঙ্কর, বৌদ্ধ ধর্মের যিনি একজন গুরু ছিলেন, তিনি 1040 সালে তিনি তিব্বতে যান। তিব্বত তো চীনেরই একটা পার্ট। তিব্বতে যান এবং সেখানে বাকি 13টি বছর সেখানে তিনি কাটিয়েছেন। সেখানে বৌদ্ধ ধর্মের শিক্ষা দীক্ষা, আচার অনুষ্ঠান, সেগুলো সেই সাধারণ মানুষদেরকে শিখিয়েছেন। অর্থাৎ এই দুটি উদাহরণ আমি এই কারণে দিলাম, সেটি হচ্ছে যে চীন বাংলা, অর্থাৎ চীন এবং বাংলাদেশের মধ্যে যে যোগাযোগ, সেটি কিন্তু অত্যন্ত প্রাচীন, অনেক আগের। এবং আপনি জানেন যে বর্তমান বিশ্বে একটি কথা সবসময় জোর দিয়ে বলা হয় প্রত্যেকটি দেশে, সেটা আমাদের দেশের পররাষ্ট্রনীতি বা বাইরের যে কোনো দেশের পররাষ্ট্রনীতি, সেটা হচ্ছে পিপুল টু পিপুল কানেক্টিভিটি, অর্থাৎ জনপর্যায়ে যে যোগাযোগ, মানুষের যে যোগাযোগ, সেটির উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। কিন্তু আমরা চীন এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে এই জনগণ পর্যায়ে যোগাযোগ কিন্তু প্রাচীনকাল থেকেই আছে, ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে। এরপরে আমরা একটু রাজনৈতিক দিকটা যদি দেখি, চীন এবং বাংলাদেশের যে রাজনৈতিক ভিত্তি, কূটনীতির যে ভিত্তি রচিত হয়, সেটি কে রচনা করেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি 1977 সালে এবং 80 সালে দুইবার চীন সফর করেছেন এবং সেই সফর কিন্তু অত্যন্ত ফলপ্রসূ ছিল। তখন কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়, তার মধ্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল। একটি হচ্ছে প্রতিরক্ষা এবং অন্যটি হচ্ছে সহযোগিতামূলক উন্নয়ন সহযোগিতা। ঠিক বলেছেন। তারপরে আমরা দেখি কি, বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন 1991 সালে ক্ষমতাসীন হন, তিনিও চীন সফর করেছেন এবং সে সময় আমরা দেখি যে চীনের ঊর্ধ্বতন নেতৃবর্গ যারা ছিলেন তাদের সাথে বৈঠক করেছেন এবং তিনি একটি পলিসি গ্রহণ করেন, অর্থাৎ যে কূটনীতিটি গ্রহণ করেন সেটা হচ্ছে লুক ইস্ট পলিসি, অর্থাৎ পূর্বমুখী কূটনীতি। সেটি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ অবশ্যই পশ্চিমাদের সাথে সম্পর্ক রাখবে, প্রতিবেশী অন্যান্য দেশের সাথে সম্পর্ক রাখবে, কিন্তু পাশাপাশি বেগম খালেদা নতুন একটি কূটনীতির ক্ষেত্রে নবদিগন্তের উন্মোচন করলেন, সেটা হচ্ছে লুক ইস্ট পলিসি, অর্থাৎ পূর্বমুখী কূটনীতি। তারই অংশ হিসেবে তিনি কিন্তু চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া এই সমস্ত দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করেন, সম্পর্ক বৃদ্ধি করলেন। এখন আমি আসি আপনার প্রশ্নে, ঠিক তারই ধারাবাহিকতা তাদেরই সন্তান তারেক রহমান এখন কিন্তু ক্ষমতাসীন প্রধানমন্ত্রী। তিনি যখন ক্ষমতায় আসলেন, আসার পর থেকেই তিনি একটি পলিসি গ্রহণ করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট পলিসি। তো তার পররাষ্ট্রনীতিটিও বাংলাদেশ ফার্স্ট পলিসি, অর্থাৎ তার পররাষ্ট্রনীতি তার প্রতিফলন ঘটবে। এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে নানান ধরনের জল্পনা-কল্পনা। তার প্রথম সফরটি কোথায় হবে, তার কূটনৈতিক সফরটি প্রথমে তিনি কোথায় যাবেন? আমরা জানি যে বেগম খালেদা জিয়া কিন্তু তার সফরটি শুরু করতেন একদম প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে ওমরা করে, অর্থাৎ মুসলিম দেশ সৌদি আরব, সেখানে ওমরা করে তারপরে তিনি তার অন্যান্য দেশে যেতেন। আমরাও দেখলাম যে তারেক রহমান সাহেবও কিন্তু একটি মুসলিম দেশ দিয়ে আগে শুরু করছেন, অর্থাৎ 21 তারিখে এই মাসের তিনি মালয়েশিয়া যাবেন, সেখানে দুদিন কাটিয়ে, আপনি জানেন যে মালয়েশিয়া একটা বড় শ্রমবাজার, অনেক আমাদের দ্বিপক্ষীয় স্বার্থ আছে। এরপরে তিনি চীনে যাবেন এবং চীনে গিয়ে তিনি সেখানে প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তাদের সাথে বৈঠক করবেন। কিন্তু ওই চীন সফরে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে, এটা একটা বড় জানার বিষয়, মানুষ আসলে জানতে চায়। আপনি জানেন যে চীনের সাথে এখন আমাদের ব্যবসা বাণিজ্য বলেন, বিনিয়োগ বলেন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বড় বিভিন্ন দৃঢ় একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটাকেই এই নতুন সরকার আসার পরে তারেক রহমানের সফরের মধ্যে দিয়ে আরও এগিয়ে নেবেন। যেমন আপনাকে যদি বলি, আমি একদম ধরে বলি যে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, যেমন উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, স্বাস্থ্য, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি, এই বিষয়গুলো আলাপ আলোচনা হবে। তার পাশাপাশি এখানে অবকাঠামোগত নানান ধরনের প্রজেক্ট রয়েছে চীনের। আপনি জানেন যে এখন যদি বাংলাদেশ যে ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছেন তারেক রহমান সাহেব বা তার সরকার বিগত 17 বছরের স্বৈরাচার শাসনের পরে, এই অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয় এবং অর্থনৈতিক ভিত্তি যদি দৃঢ় করতে চায়, তাহলে আমাদের এমন একটি দেশের সহযোগিতা দরকার। আপনি জানেন যে ইকোনমিক ডিপ্লোমেসি কিন্তু ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে এখন। এবং আপনি এর সাথে সংযোগ করেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা, জি ওই আমি আসছি যে ইকোনমিক ডিপ্লোমেসি, তো সেই বিষয়টি অবশ্যই প্রাধান্য পাবে। সেখানে শুধুমাত্র রাষ্ট্রীয় যারা সরকার প্রধান বা সরকার আছেন তাদের সাথেই তারেক রহমান বৈঠক করবেন, তিনি বৈঠক করবেন বেসরকারি পর্যায়ে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের সাথেও কিন্তু বৈঠক করবেন, ব্যবসা বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন। অর্থাৎ তিনি তুলে ধরবেন যে বাংলাদেশে এখন একটি স্টেবল, একটি স্থিতিশীল অবস্থা রয়েছে এবং এই স্থিতিশীল অবস্থায় আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন। আর বিনিয়োগ করলেই তখন কিন্তু যে কর্মের প্রতিশ্রুতি, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে 6 মাসের মধ্যে
1 কোটি মানুষের 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। সেই কর্মসংস্থান যদি আপনি সৃষ্টি করতে চান তাহলে আপনাকে সহজ বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ আনতে পারে। সেই বিদেশি বিনিয়োগটা আসবে হচ্ছে চীন থেকে। এখন আপনি তিস্তা প্রসঙ্গে যেটি বললেন সেটি হচ্ছে যে আপনি জানেন যে কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি চীন সফর করেছেন এবং সেখানে কিন্তু তিনি একটি কথা বলেছেন যে তিস্তা নদীর পানি নিয়ে যে ধরনের সমস্যা রয়েছে আমরা এক দেশের জন্য বসে থাকতে পারি না। অবশ্যই চীনের সাথে তারা মানে তিস্তা নদীর মহাপরিকল্পনা এগিয়ে নিতে চান। আপনি জানেন যে চীনের কিন্তু অনেক আগে থেকেই আগ্রহ আছে। আমি যেহেতু একজন কূটনৈতিক প্রতিবেদক বিভিন্ন সময়ে কাভার করি, চীনা রাষ্ট্রদূত বলেন, চীনের দ্বারা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, সবাই কিন্তু এক বাক্যে বলেছেন যে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চান। এটা এখন বাংলাদেশ সরকারকেই আসলে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই কাজটি কত দ্রুত এগিয়ে নিতে চায় বা চীনকে দিয়ে এটা কত তাড়াতাড়ি করাতে চায়। তারা তাদের দিক থেকে প্রস্তুত আছে। কয়েকদিন আগেও কিন্তু এই কথাটি বলেছেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আবার আসবো আপনাকে। চমৎকার আলোচনা করেছেন। কূটনৈতিক রিপোর্টার হিসাবে এবং কূটনীতিবিদ হিসাবে আপনাকে প্রয়োজন আমাদের বাংলাদেশের ভালোর জন্য। মুন্সি আব্দুল মান্নান, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক। আপনার কাছে আমি এভাবেই শুরু করতে চাই যে এক সময় আমাদের এখানে স্নায়ুযুদ্ধের একটা যুগ ছিল, জানেন নিশ্চয়ই, এবং জোট নিরপেক্ষ আন্দোলন ছিল। এই জোট নিরপেক্ষ আন্দোলন ছোট ছোট দেশগুলো সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের হাত থেকে বাঁচার জন্যে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে সহযোগিতা পেতেন তারা। কিন্তু সেই যুগ আর এখন নেই। এখন আমাদের রাজনীতি, কূটনীতি এবং বৈদেশিক নীতিকে নতুন করে সাজাতে হবে এবং বাংলাদেশের ঘোষণা যেটা আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে, যেটা ইমরুল কায়েস বললেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা বন্ধুত্ব চাই, আমাদের কোনো শত্রুর প্রয়োজন নেই, সকল দেশের সাথে বন্ধুত্ব চাই। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থ এবং মুক্তিযুদ্ধের চেতনা মাথা উঁচু করে দাঁড়িয়ে এই দেশের পতাকাকে সমুন্নত রাখতে হবে। তার ভিত্তিতে আমাদের আজকে পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক ধারাকে গ্রহণ করতে হবে। আপনি সেই বিষয়ে বিশ্লেষণ দিয়ে বলুন যে বাংলাদেশ সকল দেশের সাথেই বন্ধুত্ব চায়, কি কি পদক্ষেপ নেওয়া যায় একটু বিশ্লেষণে আপনি বলুন। ধন্যবাদ নন্নু ভাই। ধন্যবাদ। ও একটি কথা আমি বলতে ভুলে গেছি, নিশ্চয়ই আপনি আসবেন। আমরা এই একটা মানে যাকে বলে হাই লেভেল ডেলিগেশন চীন ভ্রমণ করেছিলেন। সেখানে আমি একজন সদস্য হিসাবে ছিলাম, সিনিয়র সদস্য। সেখানে চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছে এবং একান্ত আলোচনা হয়েছে আমাদের মন্ত্রী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যেটা আপনি বললেন যে এই সফর সম্পর্কে এবং কী কী বিষয় আলোচনা, খুঁটিনাটি সমস্ত বিষয় হয়েছে, সেটা একটা আপনারা ধারণা করে নিতে পারেন। সেই সফরের আগে এই যাকে বলে হাই লেভেল ডেলিগেশন সমস্ত কিছুকেই ঠিক করেছে। আপনি যে বিষয়গুলো বললেন সমস্ত কিছুই ঠিকঠাক করা আছে, আলোচনা হবে, আশা করা যায় সফল হবে। আপনি এখন বিশ্লেষণ দিন। না, একটা স্বাধীন দেশের জি। স্বাধীন পররাষ্ট্র নীতির একটা বৈশিষ্ট্য হলো যে সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা কিন্তু এই নীতিটাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখে থাকি এবং তা অনুসরণ করে থাকি। আরেকটা জিনিস পররাষ্ট্রনীতির আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে জাতীয় স্বার্থই হলো কোন দেশের সাথে কী রকম সম্পর্ক হবে তা নির্ধারক। জাতীয় স্বার্থ, এখন যেখানে জাতীয় স্বার্থ আছে সেখানেই আমাদের সম্পর্ক গভীর হবে, ঘনিষ্ঠ হবে। যেখানে আমাদের জাতীয় স্বার্থ নেই সেখানে আমাদের কোনো সম্পর্ক রাখার প্রয়োজন সেরকম নয়। তো আমরা কিন্তু লক্ষ্য করব যে স্বাধীনতার পরে আমাদের দেশ স্বাধীন হলো, তখন যে পররাষ্ট্রনীতি অনুসরণ করা হলো সেটা হলো একটি দেশ নির্ভর, একটি ব্লক নির্ভর, অর্থাৎ ভারত নির্ভর পররাষ্ট্রনীতি এবং রুশ ব্লক নির্ভর পররাষ্ট্রনীতি। তাদের সাথে সম্পর্ক করাই আমাদের রাষ্ট্রের যেন মূল লক্ষ্য হয়ে গেল এবং বাকি বিশ্ব তার থেকে
বাইরে থেকে গেল। সেই জিনিসটার সেই যে পররাষ্ট্রনীতি একমুখী পররাষ্ট্রনীতি, এককেন্দ্রিক পররাষ্ট্রনীতি, এক ব্লকমুখী পররাষ্ট্রনীতি, সেইটার পরিবর্তন আনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ক্ষমতায় এসেই, আপনি আমার সহ আলোচক যে বলছেন যে চীন সফরে দুইবার তিনি চীন সফরে গেছেন, এই মানে কূটনৈতিক যে আবদ্ধতা ছিল, সেই আবদ্ধতা ভেঙে দিলেন তিনি এইভাবেই। এবং মুসলিম দেশগুলোর সাথে, এবং হ্যাঁ, আরেকটি বৈশিষ্ট্য হলো যে তিনি আরব দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করলেন এবং মুসলিম দেশগুলোর সঙ্গে চেষ্টা করলেন। ইরাক ইরানের যুদ্ধের সময় আল কুদস একটা কমিটি, হ্যাঁ, কমিটি হয়েছিল, সেই কমিটির তিনি চিফ ছিলেন আর কি। হ্যাঁ, প্রধান ছিল। এবং যুদ্ধের মধ্যস্থতা তিনি, ইয়াসির আরাফাতও ছিলেন। হ্যাঁ, যুদ্ধের মধ্যস্থতাও তিনি তার যদি ইরান ইরাক যুদ্ধের এক মেম্বার কমিটির তিনি ছিলেন, সদস্য ছিলেন আর কি, এক মেম্বার কমিটি, কিন্তু তিনি জিয়াউর রহমানই সেই এক নম্বর মেম্বার আর কি। তো যাই হোক, তো এরপরে দেখা গেল যে তিনি এই আমাদের পররাষ্ট্র নীতিকে জাতীয় স্বার্থের অনুকূলে আনলেন, এককেন্দ্রিক আর রাখলেন না, এবং এইটাই অনুসরণ করেছেন বেগম খালেদা জিয়া। আমরা লক্ষ্য করার বিষয় যে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের সরকার যে নীতি অবলম্বন করেছিল, তার কন্যা শেখ হাসিনা তারই নীতি অনুসরণ করছেন, আরও গভীরভাবে, আরও দৃঢ়ভাবে অনুসরণ করছেন। এবং তিনি যে কূটনীতির জন্ম দিলেন সেটা এক কথায় ভারতমুখী, অর্থাৎ সেই সময়কার একজন মন্ত্রী এরকমই বলছেন যে ভারতের সাথে সম্পর্ক থাকলে আমার অন্য দেশের সাথে সম্পর্কের কোনো দরকার নাই। তার মানে যে আর কোনো দেশের দরকার নাই, ভারত আমাদের পক্ষে থাকলেই হলো। কিন্তু এইটা কোনো একটা দেশের, স্বাধীন দেশের পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্য হওয়া উচিত নয়, অবশ্যই না। তো সেই কারণে এখন যেটা দেখা যাচ্ছে যে ভারতকে বলা হয় যে বৃহত্তর গণতন্ত্রের দেশ, কিন্তু গণতন্ত্রের প্রতি তার কোনো দরদ আছে এরকম প্রমাণ কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয় না। সে ভারত গণতান্ত্রিক দেশ বলে পরিচয় দেয়, অথচ এখানে ফ্যাসিস্ট শাসনকে সে লালন পালন করছে 15.5 বছর ধরে। তো সুতরাং তার গণতন্ত্রের প্রতি দরদ আছে বা প্রতিবেশীর প্রতি কোনো দরদ আছে এরকম মনে করার কিছু কারণ নেই। তার স্বার্থ ছাড়া ভারত অন্য কিছু বুঝে না। তো এখন আমাদের যেটা এই যে আমাদের পররাষ্ট্র নীতির যে উত্থান পতন বা পরিবর্তন, এখন দেখা যাচ্ছে একটা শুভ পরিবর্তনের আমরা দিকে পদার্পণ করছি। এবং আমরা লক্ষ্য করছি একটা জিনিস আপনাকে এই সঙ্গে বলে রাখা দরকার যে জিয়াউর রহমান পররাষ্ট্র নীতির পরিবর্তন করছেন, কিন্তু ভারতের সাথে বা রাশিয়ার সাথে সম্পর্ক যে খারাপ হয়েছে সেই সময় এরকম কোনো প্রমাণ নেই, কিন্তু স্বাভাবিক সম্পর্ক স্বাভাবিকভাবেই চলেছে। এখনও কিন্তু সেই নীতি কিন্তু অনুসৃত হচ্ছে। আমাদের বর্তমান সরকার, আপনি খেয়াল করছেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতেও গেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াতেও গেছেন, অর্থাৎ সেই সম্পর্ক যে সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার কোনো চিন্তা কিন্তু এই সরকারের নেই। স্বাভাবিক যে সম্পর্ক, সেই সম্পর্ক সব দেশের সাথেই চলবে। সেইখানে নীতি হলো যে সব দেশের সাথেই মিত্রতা, শত্রুতা নয়। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব রাখতে হবে। এবং পরের কথা হলো যে যেখানেই আমার স্বার্থ সেখানেই আমার কূটনীতি, সেখানেই আমার পররাষ্ট্রনীতি, এবং এটাই আমাদের এই পদক্ষেপই আমাদের নিতে হবে। ধন্যবাদ আপনাকে, আবার আসবো আমি। আচ্ছা ইমরুল কায়েস, আপনার কাছে আমার প্রশ্ন আরেকটি থাকবে, সেটা হলো এই যে আমার তো কূটনৈতিক অবস্থানে আমাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তাই না? একটি দেশের সাথে সম্পর্ক রাখবো তার অর্থই নয় যে অন্য দেশের সাথে আমি সম্পর্ক খারাপ করব। একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কূটনীতির ক্ষেত্রে কিন্তু ধৈর্য, সহনশীলতা এবং তার বুদ্ধি এবং কৌশল এগুলো প্রয়োগ করার জন্য কিন্তু অপরিসীম ধৈর্যের দরকার। একটি উদাহরণ, আমেরিকা ইরানের সাথে কথা বলছে, কিন্তু অন্য দিক দিয়ে বোমা বর্ষণ করছে।
ইসরায়েল বোমাবর্ষণ করছে, কিন্তু ইরান সে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু টেবিল ছেড়ে উঠে আসেনি। জি ডিপ্লোম্যাটিক চ্যানেলে সে কথা বলছে, পাকিস্তান মধ্যস্থতা করেছে অথবা অন্য কোনো দেশ মধ্যস্থতা করলেও এই যে কঠিন ধৈর্যের সাথে মিস্টার ট্রাম্প বলছেন যে গুড়িয়ে দেওয়া হবে এই সভ্যতাকে, আর এক মুহূর্ত সময় দেব না, কিন্তু ইরান অটল যে আমরা আমাদের দেশকে রক্ষা করব। আবার কূটনীতির টেবিলেও কিন্তু সে বসে আছে, শেষ পর্যন্ত সফল হয়েছে। কূটনীতির জয় হয়েছে। এটা কূটনীতির বিজয় হয়েছে সেখানে। জি জি অনেকে বলেছে যে এটা হবে না, ধ্বংস হয়ে যাবে, কিন্তু কূটনীতির বিজয় হয়েছে। শেষ পর্যন্ত পরাশক্তিকে মাথা নত করে কূটনীতি টেবিলে এসে সেখানে স্বাক্ষর করতে হয়েছে। একটি উদাহরণ। দ্বিতীয় উদাহরণ তার আগের ভিয়েতনামে, আরেকটি উদাহরণ আফগানিস্তানে। এই যে বিভিন্ন জায়গায় যদি কূটনৈতিক চেতনা এবং সঠিকভাবে যদি ধৈর্যের সাথে মোকাবেলা করা যায়, অবশ্যই সফল হওয়া যায়। আর আপনি যে কথাটা বলেছেন, আপনিও বলেছেন চীনই হচ্ছে বাংলাদেশের প্রকৃত এবং অনেক বড় বন্ধু। তার অর্থ এই কথা বলতে চাই না যে আমাদের প্রতিবেশী দেশগুলো অবন্ধু, তারাও আমাদের বন্ধু এবং আমরা একসাথে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আপনি বিশ্লেষণ দিন এই যে ভারসাম্যের কথা যেটা বললাম, এইটা আর কূটনীতির জন্য যে ধৈর্য দরকার, আপনি একটু বিশ্লেষণ দিয়ে বলুন। জি ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন। আমাদের প্রথমেই কিন্তু এই বিষয়টা অনুসরণ করতে হবে। আপনি যে কথাটি বলেন যে কূটনীতিক একটা ভারসাম্য বজায় রাখতে হবে, জি। অর্থাৎ একপাক্ষিক কূটনীতি পরিচালিত হলে সেটি কিন্তু লং টার্মে, দীর্ঘমেয়াদে দেশের জন্য সুফল বয়ে আনবে না। অবশ্যই আমাদের কূটনীতিটা আমাদের জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হবে। দেশের মানুষ কী চায়, দেশের বেশিরভাগ মানুষের পালসটা বুঝতে হবে, এবং সেটি দ্বারা কিন্তু একটি দেশের কূটনীতি নির্ধারিত হয়, যেটি বিগত সময় আমরা দেখি নাই। দেশের মানুষ যেটা চেয়েছে, কূটনীতি চলেছে তার বিপরীতে। সে কারণেই কিন্তু আমরা দেখেছি যে এই গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন তারেক রহমানের সরকার তিনি পরিচালনা করছেন, তিনি যে নীতি গ্রহণ করেছেন বাংলাদেশ ফার্স্ট, আমি যেটি প্রথমে আমার আলোচনায় উল্লেখ করেছি, অর্থাৎ জাতীয় স্বার্থটাকে আগে প্রাধান্য দিতে হবে। এই জাতীয় স্বার্থ অর্জন করার ক্ষেত্রে যেটি করা দরকার সেটি হচ্ছে আমাদের একটা ভারসাম্যমূলক কূটনীতি দরকার। আচ্ছা, আমি এই জায়গায় একটু আপনি বলি, যেমন চীনের কথাটা বারবার আসছে, আপনি চীন দিয়ে আপনার আসবো আমরা একটু এখন যিনি কথা বলছিলেন তিনি ইমরুল কায়েস। আপনি যে প্রসঙ্গটা বলছিলেন আর কি, যে কূটনীতির ভারসাম্য রক্ষা করে চলতে হবে কি। জি আমি সেটাই বলছি, যেহেতু আমাদের আলোচনাটি শুরু হয়েছে চীনকে দিয়ে, এবং আপনি বলেছেন, আমরাও বলেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন। সেই চীনের উদাহরণটাই আপনার কাছে আমি দিতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরও জানাতে চাই। সেটা হচ্ছে যে চীনের ডিপ্লোমেসি যদি আপনি দেখেন, চীনের কূটনীতি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু কখনোই কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। কখনোই দেখবেন না যে তারা কোনো দেশকে আগে আক্রমণ করছে। এটা কিন্তু আপনি হিস্ট্রিতে পাবেন না ওদের। ইফ ইউ রিড 1000 years হিস্ট্রি অফ চায়না, আপনি ইউল নেভার ফাইন্ড যে তারা কাউকে অ্যাটাক করছে, আক্রমণ করছে, যুদ্ধ করছে। বরং তারাই কিন্তু নানাভাবে মানে আক্রমণের শিকার হয়েছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোটাই কিন্তু চীন ভিকটিম, এবং জাপান আক্রমণ করেছে, বারবার দখল করে নিয়েছে। তারপরে কিন্তু ওর যে কূটনীতি সেটি কিন্তু সে ছেড়ে যায়নি, একটা ব্যালান্সড একটা কূটনীতি। চমৎকার একটি কথা বলেছেন। সেটা চীনের ইতিহাসে কিন্তু এটাই আছে যে আপনার চেঙ্গিস খানরা কিন্তু বারবার আক্রমণ করেছে চীন, এবং বৈদেশিক আক্রমণকে রক্ষা পাওয়ার জন্য চীনের প্রাচীর দিয়েছে শত শত বছর ব্যাপী যত রাজবংশ এসে চীনের প্রাচীরকে বৃদ্ধি করেছে। জাপান আক্রমণ করেছে, আগে চীন কখনো আক্রমণ করেনি। এবং চীন ভারত যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু চীন আগে যে আক্রমণ করেছে এর কোনো প্রমাণ না। হ্যাঁ বলুন না। হ্যাঁ সেটাই বলছিলাম। তো এখন আজকের চীন আপনি দেখেন, যে 60-এর দশকে দুর্ভিক্ষ ছিল, মানুষ খেতে পায় নাই, না খেয়ে থাকছে। আপনি আমার চেয়ে বেশি জানেন, যেহেতু আপনি আমার জন্মের আগেও চীন ভ্রমণ করেছেন, চীনে গিয়েছেন, দেখেছেন। আমি নিজে দেখেছি, ওদের ডেভেলপমেন্ট মডেলটা আমি দেখেছি। সময় থাকলে সেগুলো হয়তো বলতে পারবো। তাহলে আমি বলতে চাচ্ছি যে চীনের আভ্যন্তরীণ নীতি দেখেন, আবার বৈদেশিক নীতিও দেখেন। সে কিন্তু যুদ্ধ কি, যদি আপনি কারোর সাথে বৈরিতা করেন, যুদ্ধ করেন, তাহলে আপনাকে খরচ করতে হবে, ইকোনমিক লস হবে, ড্যামেজ হবে, প্রতিরক্ষা খরচ হবে, বাড়বে। চীন কিন্তু কখনো দেখবেন সে নিজে স্বয়ংসম্পূর্ণ, নিজের প্রতিরক্ষা কিভাবে করতে হবে সেটি কিন্তু অর্জন করেছে। পাশাপাশি সে এমন একটা ডিপ্লোম্যাসি নিয়েছে, এমন একটা কূটনীতি পরিচালনা করছে, একটা ব্যালান্স কূটনীতি, সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যাওয়া। বারবার আপনি দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই শুল্ক যুদ্ধ থেকে শুরু করে, বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে,
তারাই এবং কিন্তু আগে ইনিশিয়েটিভ তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করছে। অস্ত্রসজ্জিত করছে, তারাই আগে ইনিশিয়েটিভ নিয়েছে। কিন্তু চীন তার মতোই আছে, কিন্তু সে নিজের আত্মরক্ষার্থে যা যা করা দরকার সেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এই ব্যালেন্স কূটনীতির কারণে। ঠিক একইভাবে আরেকটি উদাহরণ দিই আপনাকে, যদি আমাকে সময় দেন। এই যে জাহিদুর রহমান আমাদের যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি ইন্ডিয়াতে গেলেন, সেখানে একটা আনটুয়ার্ড সিচুয়েশন বা এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেটি নিয়ে আমি বলতে চাই না, সেখানে কী হয়েছিল তারাই ভালো জানেন। কিন্তু তিনি আসার পরে বুধবার দিন তিনি ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে যখন এই প্রসঙ্গের উত্থাপন করা হলো, তখন কিন্তু তিনি বলেছেন যে ভারত যদি আমাকে আবার দাওয়াত দেয় আমি আবার যাব। তিনি কিন্তু সরকার একটা পার্ট, এবং সে বলেছে যদি আবার দাওয়াত দেয় তার মানে কি, আমরা তো কারোর সাথে আসলে বই দিতে চাই না। তার সাথে কি হয়েছে সেটা মানুষ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে, দুই দেশের মানুষই দেখেছে। কিন্তু আমরা প্রোঅ্যাক্টিভলি তার মানে সম্পর্ক যে নষ্ট করার জন্য, বৈরী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেটা কিন্তু সরকার একটা বাংলাদেশ একটা সুসম্পর্কে চাচ্ছে। আমরা ভারতের সাথে অবশ্যই সুসম্পর্ক জি, চাই, কিন্তু সেটা আত্মসম্মান বজায় রেখে পারস্পরিক পারস্পরিক যে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ এবং লাভালাভের যে বিষয়টি আছে সেটিকে, পারস্পরিক সার্বভৌমত্ব এবং পারস্পরিক সম্মান এবং পারস্পরিক মানে যাকে বলে সমঝোতাটা হবে সমান সমান সম্মানের ভিত্তিতে, সার্বভৌম সমতার নীতি, সার্বভৌম সমতার নীতির ভিত্তিতে। আমি 1 মিনিট শেষ করে দিই। সেটি হচ্ছে যে তাহলে এই সরকারের মোটামুটি মেসেজটা আমরা পাচ্ছি। যদিও একটা ছোট্ট ঘটনার উদাহরণ দিলাম, সেই উদাহরণের মধ্যে দিয়ে আমার মনে হয় যে সরকারের যে মেসেজ বা বার্তাটি কি, অর্থাৎ বৈদেশিক সম্পর্কের কী ধরনের বার্তা, সেটি কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন ভারসাম্য কূটনীতির যেটা কথা বলছেন, আমাদেরকে যেমন পশ্চিমা বিশ্ব দরকার, আমাদেরকে মানে প্রাচ্য যেমন দরকার, পাশ্চাত্যও তেমন দরকার, ইউরোপীয় ইউনিয়নও দরকার, আবার চীন, রাশিয়া বলেন সব দেশই কিন্তু আমাদের দরকার। এবং বর্তমান সরকার আমি মনে করি ভারত এবং অন্যান্য দেশের যেরকম সম্পর্ক রাখা দরকার, আমাদের ইকোনমিক ডিপ্লোম্যাসি যেভাবে পরিচালিত হওয়া দরকার, আমি মনে করি এখন পর্যন্ত তারেক রহমানের সরকার সেটি সঠিকভাবে আগাচ্ছে। আপনি জাস্ট উদাহরণ দিব, সেটি হচ্ছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে কিন্তু রাশিয়া গিয়েছেন, সেখানে আলোচনা করেছেন, এবং ওই যে নির্বাচনী ইশতেহার ছিল যে 1 কোটি মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং 5 বছরে 1 কোটি মানুষকে দেশের বাইরে পাঠাবে। রাশিয়ার সাথে কিন্তু অলরেডি সেই দরবারটি হয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আগামী 1 বছরের মধ্যে 1 লাখ মানুষকে রাশিয়াতে প্রেরণ করা হবে। আবার ঠিকই আমি দেখলাম যে এই পররাষ্ট্রমন্ত্রী আবার চীনে গেছেন, চীনে গিয়ে বৈঠক করেছেন কিভাবে তিস্তা মহাপরিকল্পনা করা যায়, কিভাবে উন্নয়ন সহযোগিতা করা যায়, কীভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামোগত যে উন্নয়ন সেটি করা যায়, সেই বিষয়গুলো কিন্তু একদম দুঝের আলোচনা চলে এসেছে। তো এই বিষয়গুলো এমনভাবে এগোচ্ছে এবং তারেক রহমানের সরকার যে একটা ভারসাম্য রেখে, যেমন চীনের কয়েকটা উদ্যোগ আছে, আমি যেমন চীন বৈশ্বিক যে উদ্যোগ জিডিআই আপনি জানেন, বৈশ্বিক নিরাপদ উদ্যোগ জিএসআই, বৈশ্বিক সভ্যতা উদ্যোগ জিসিআই, এই বিষয়গুলো কিন্তু এবারের তারেক রহমানের সফরে আলোচনা হবে। এবং বাংলাদেশ চীনের দিক থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে এই ইনিশিয়েটিভগুলোতে যাতে বাংলাদেশ মানে যোগদান করে। বাংলাদেশও কিন্তু আগ্রহী, কারণ এই জিনিসগুলোর সাথে যদি বা এই সংস্থাগুলোর সাথে যদি বাংলাদেশ অংশগ্রহণ করে, বৈদেশিক বিনিয়োগ কিন্তু চীনের কাছ থেকে এবার আসবে, এই সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যায়। এআইটা হবে, তারপর ইনফরমেশন টেকনোলজি হবে, আরো বড় যে বিগ ইন্ডাস্ট্রিগুলো সেগুলো কিন্তু হওয়ার ব্যাপারে বিশাল একটা। আরেকটা ছোট্ট ইয়ে দিই, সেটা হচ্ছে ব্রিক্সেরটা তো আপনি জানেন, এই যে রাশিয়া সফরে কিন্তু সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ একদম ব্যালান্সড ডিপ্লোম্যাসিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার এখন পর্যন্ত তারেক রহমানের সরকার সেই কাজটি করে যাচ্ছেন, এবং সেই সমস্ত দেশের সাথে ঠিক সেভাবেই কিন্তু এগোচ্ছে। ধন্যবাদ আপনাকে। মুন্সি আব্দুল মান্নান সাহেব, আপনি এখন বলুন যে আমরা আমাদের এশিয়ার যে সমস্ত কান্ট্রিগুলো আছে, দেশগুলো আছে, আমরা তাদের সাথে তো একটা সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক রাখবো। যেমন সার্কের যেটা একটা পুনরুজ্জীবিত করার প্রয়োজন, তাই না? এটাও একটা জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যেভাবে করেছিলেন, সেই পথে আমাদের যাওয়া দরকার। সেখানে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ সমস্ত দেশগুলোর ঐক্যবদ্ধ করা উচিত। এর সাথে চীন, মালয়েশিয়া যা আছে সকলের সাথে বন্ধুত্ব করতে চাই। বিশ্লেষণ দিন না, অবশ্যই সার্কের। আর আপনি যে কথাটা বলেছেন যে একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি, এবং স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখা, এবং সৎ প্রতিবেশী সুলভ নীতি, সৎ প্রতিবেশী সুলভ নীতি,
এইটা হলো আমাদের অর্থাৎ ওই জোট একটা- নিরপেক্ষ আন্দোলনের সময় যে পঞ্চশীলা নীতি ছিল যেটা, সে নীতির সেই নীতি একটা প্রতিফলন আর কি। বিশ্লেষণ দিয়ে বলুন। না, এখন ব্যাপার হলো যে এই যে আমাদের ব্যালেন্স জি। কূটনীতি আমাদের যে দরকার, আমাদের অর্থনৈতিক স্বার্থেই, আমাদের উন্নয়নের স্বার্থেই কিন্তু এই ব্যালেন্স কূটনীতি বা অর্থনৈতিক কূটনীতি হওয়া সম্ভব, মানে উচিত। জি, আপনি লক্ষ্য করবেন যে সরকার চীনের সাথে, রাশিয়ার সাথে, ভারতের সাথে যে স্বাভাবিক সম্পর্ক, সেই সম্পর্ক সাথে সাথে স্পেশাল সম্পর্ক কিভাবে করা যায় সেই চেষ্টাও তারা অব্যাহত রেখেছে। এবং আমরা লক্ষ্য করছি যে আপনার ইসলামী দেশগুলো, মুসলিম দেশগুলোর সাথেও সম্পর্ক গড়ার কিন্তু তৎপরতা বা উদ্যোগ আছে বর্তমান সরকার। অবশ্যই আছে। সেটা তুরস্কের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, তারপরে মালয়েশিয়া তো প্রধানমন্ত্রী প্রথম সফরই মালয়েশিয়া যাচ্ছেন। সুতরাং ইসলামী বিশ্বের সাথে যে এবং সম্পর্ক ইসলামিক উন্নয়ন, বিশ্বের সাথে তো আপনার মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়ন আরো করছে। গভীর হচ্ছে, এই জন্য গভীর হচ্ছে। জনশক্তি রপ্তানির কিন্তু একটা বড় পদক্ষেপ তা তো আছে বটেই, বর্তমানে। জনশক্তি রপ্তানি তো তুরস্কের একটা বড় পররাষ্ট্রমন্ত্রী ব্যাপার। রিসেন্টলি হ্যাঁ, বাংলাদেশ আসছে, সফর বাংলাদেশে করে আসছে। যে সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের পররাষ্ট্রনীতি সঠিক অবস্থা, সঠিক রাস্তায় পরিচালিত হচ্ছে এবং এইটাকে এখন আরও জোরদার করা দরকার, আরও গভীর করা দরকার, আরও কানেক্টিভিটি যেটা সেটা বাড়ানো দরকার। তাহলে আমরাই বেশি লাভবান হব। আমি এই যে একটা প্রশ্ন দিতে চাই, সেটা হচ্ছে যে হয়তো পরে ভুলে যাবে সেজন্য বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই সরকারের বয়স মাত্র 3 মাস বা তার কম বেশি, কয়েকদিন বেশি হবে। আপনি দেখেন যে এই অল্প সময়ের মধ্যে বিশাল একটা অর্জন কিন্তু কূটনীতির ক্ষেত্রে অর্জন করেছে এই সরকার। সেটি না বললে নয়, যেমন জাতিসংঘের সাধারণ পরিষদের যে সভাপতি পদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি কিন্তু বিজয় লাভ করেছেন। সেটা কিভাবে হলো? যে প্রতিদ্বন্দ্বী ছিল সাইপ্রাস কিন্তু অনেক আগেই তাদের প্রার্থিতা, কয়েক বছর আগে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে খুব স্বল্প সময় পাওয়া গেছে এবং খুব অল্প সময়ের মধ্যে প্রচারণা চালানো হয়েছে। এই যে সফলতা, এটা কিন্তু আপনি যদি চর্মচক্ষু দিয়ে দেখতে চান তাহলে কিন্তু দেখা যাবে না, এর গভীরে যেতে হবে। কিভাবে এটা অর্জন করা মানে সম্ভব হলো? যেমন আমি তো কূটনৈতিক পাড়ায় মোটামুটি যাতায়াত আছে, যেহেতু ডিপ্লোম্যাটিক বিট করি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা তাদের সাথে কথা হয়। কয়েকদিন আগে আমাদের একজন প্রতিবেশী একটি দেশের রাষ্ট্রদূত বলছেন, আমাদের সার্ক অঞ্চলের রাষ্ট্রদূত বলছিলেন যে তারাও কিন্তু বুঝতে পারে নাই যে এত অল্প সময়ের মধ্যে এই এত বড় বিজয় অর্জন করবে। কিন্তু তিনি একটা কথা জোর দিয়ে বললেন যে বাংলাদেশ এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, তারা যেভাবে বিজয় ছিনিয়ে আনার জন্য লেগেছিল, এই কূটনৈতিক অর্জনটি মানে সাফল্যমণ্ডিত করার জন্য যেভাবে একদম দৃঢ়তার সাথে নেমেছিলেন এবং যারা চেষ্টা করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন, এবং যারা ভোটার ছিলেন, অর্থাৎ 193 দেশ ভোট ছিলেন, যে 99টি ভোট সেখানে অর্জন করা, এটি কিন্তু চারটিখানি কথা যা আপনি বললেন না, এত স্বল্প সময়ের মধ্যে। এটা শুধুমাত্র তারেক রহমানের সঠিক দিক নির্দেশনার কারণে এবং আমাদের কূটনীতিতে সঠিক পথে পরিচালিত হচ্ছে। আপনি দেখেন ডান বাম পূর্ব পশ্চিম সবাইকে আমরা খুশি রেখে তাদের ভোটটি নিয়েছি। তাহলে এটা কি একটা কূটনীতির সফলতা, এখানেই তো কূটনীতির সফলতা, একটা বিরাট সফলতা কিন্তু অর্জন করেছে। তো সে কারণেই বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত, আমি জানি না ভবিষ্যতে কী হবে, এখন পর্যন্ত যে ডিপ্লোমেসি নিয়ে আমরা আগাচ্ছি, আমরা সঠিক পথেই আছি এবং আশা করি যে এই কূটনীতির মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটা সার্বভৌম দেশ, স্বাধীন দেশ, সমৃদ্ধ একটা দেশ। আপনি যে একটা কথা বলছিলেন যে সার্কের কথা বলছিলেন, সার্কের মূল থিমটাই ছিল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন। প্রতিবেশী দেশগুলো যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে গোটা অঞ্চলের একটা উন্নয়ন হবে এবং স্থিতিশীল থাকবে এবং শান্তি স্থিতিশীলতা সেই এলাকায় বহাল থাকবে। এইটাই হলো তার সেই সার্কের মূলনীতি আর কি। এবং এই মূলনীতি নিয়েই সার্ক গঠনের স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান, এবং সেটা আমার দুঃখজনক হলেও এটা বলতে বাধ্য হচ্ছি যে ভারতের অনীহার কারণে, ভারতের অনিচ্ছার কারণে সার্ক কিন্তু ফলপ্রসূ হয়নি, থেমে আছে, অকার্যকর হয়ে আছে। কিন্তু বর্তমানে কিন্তু তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পরে কিন্তু ঘোষণা দিয়েছেন যে এটা উনি কিন্তু গুরুত্ব দিয়েছেন যে সার্ক গঠন করতে হবে, সার্ককে শক্তিশালী করতে হবে, একথা তিনি বলছেন।
আচ্ছা, সর্বশেষে আমরা একটা জিনিস- আরেকটা বলুন। বিষয় আপনি একটু বলি, যেহেতু সময় শেষ হয়ে যায়, রোহিঙ্গা প্রসঙ্গে আমরা বলতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা বাংলাদেশের জন্য, একটা বার্ডেন হয়ে চেপে আছে। আপনি দেখেন, এই রোহিঙ্গা সমস্যা যদি আপনাকে সমাধান করতে হয়, তাহলে সবচাইতে বড় সাপোর্ট দরকার। অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আন্তর্জাতিক সাপোর্ট আমাদের দরকার, কিন্তু যে মিয়ানমারের সাথে আমাদের এই সংকটটি রয়েছে, সেই মিয়ানমারে যদি আপনি তাকে ফেরত পাঠাতে চান, তাহলে মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো কার? অর্থাৎ চীনের। চীনের। তাহলে আপনাকে চীন কিন্তু এই জায়গা দরকার, এই সংকটটি যদি সমাধান করতে হয়। খুব চীন চমৎকার কিন্তু কথা বলেছেন। চীন কিন্তু চীন বারবারই সবথেকে বলছে, বড় সহায়ক। সবচাইতে মিয়ানমার বড় সহায়ক। এবং এটা চীন গুরুত্বপূর্ণ বারবারই একটা বলছে যে তারা এই সংকটটি সমাধান করবে। কিন্তু এর মধ্যে আপনি দেখেন, এই যে আমাদের গণ অভ্যুত্থান, মিয়ানমারে যে রাখাইন স্টেটে যে সরকারের সাথে যারা বিদ্রোহী রয়েছেন তাদের যুদ্ধ, এই সমস্ত কারণেই কিন্তু মানে ওদের এখানে দিকে- মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক চীনের, আমাদের উচিত হবে এইদিকে চেষ্টা করা। নজর দেওয়া। আপনাদের দুজনকে ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন, কূটনৈতিক আলোচনা। শুধু দর্শক, আমাদের আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ হলো, আবার দেখা হবে। শুভরাত্রি।